সর্বপ্রথম আমাদের কাজ হবে, যেহেতু শুরুর ক্লাস না, এরপরে পিসি অন করার পর আপনার সর্বপ্রথম জ্যামটাকে অন করবেন। এই জ্যামটাকে আমরা রান করব। সার্ভার সার্ভার রান না করে ওয়ার্ডপ্রেস আমরা কাজ করতে পারবো না। ওয়ার্ডপ্রেসে বিশেষ করে ল্যাপটপে, লোকাল পিসিতে অ্যাপাচি এবং মাইস্কুয়েল এই দুটাকে আমরা স্টার্ট করব। স্টার্ট করার পর এখন আমরা আমাদের মূল প্রজেক্টটাকে কোড এডিটরে ওপেন করব। কোড এডিটর বলতে আমরা ভিএস কোড ইউজ করতেছি সবাই। আমরা ভিএস কোডে আমাদের প্রজেক্টটাকে রান করব। এটা হচ্ছে আমাদের জ্যাম্পের ভিতরে htdocs, আর আমাদের প্রজেক্টের নাম হচ্ছে এইটা। সরি, এইটা না, আমাদের কোনটা হবে, এই যে wp-b01। আমি আর একটা শর্টকাট শেখাই দিই আপনাদের। যে প্রজেক্টটা আপনারা রান করবেন সেই প্রজেক্টের পেজে যাবেন আগে। ধরেন আমরা শুরু থেকে যদি যাই, আমি নর্মালি দিস পিসি থেকে সরাসরি সি ড্রাইভে যাব। সি ড্রাইভ থেকে জ্যাম থেকে htdocs থেকে আমাদের প্রজেক্ট ফোল্ডার। এরপর যে ডাটাবেস নামে বা যে নামে আমি প্রজেক্টটা ক্রিয়েট করছি সেই প্রজেক্টে ডাবল ক্লিক করে ওপেন করব। এখন এই যে আপনার এই যে উপরে যে বারটা, ব্রাউজ বার বা যেখান থেকে ব্রাউজ করতে হয় আর কি, বিভিন্ন ফোল্ডার, এটা সিলেক্ট করা অবস্থায় সিএমডি লাগবো। কানাডা, মালয়েশিয়া, ডেনমার্ক। জাস্ট এইটা লেখার পরে আমি এটা দেবো। আচ্ছা, এখন এখানে এসে আমি একটা কমান্ড দেবো ছোট্ট, ভিএস কোডে আমার প্রজেক্টটাকে রান করার জন্য। কোড লিখবো CODE স্পেস ডট, এরপর ইন্টার প্রেস করলে আমার প্রজেক্টটা ভিএস কোডে বা কোড এডিটরে ওপেন হবে। এইটা যদি আমার কোনো প্রজেক্টে কোনো কোড বা কিছু কাস্টমাইজ করা লাগে সেক্ষেত্রে আমরা এইভাবে কোডটাকে ওপেন করতে পারি। আমি এটি দেখালাম। হয়তো আমার কখনো যদি লাগে কোড এডিটরে কাজ করার জন্য, তখন আমি এইভাবে ওপেন করব। যদিও এটা আমার এখন লাগতেছে না, জাস্ট আমি ওপেন করে দেখালাম যে ভিএস কোডে কিভাবে প্রজেক্টটাকে অন করতে হয়। আবার ম্যানুয়ালি করা যায়, রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ভিএস কোডও দেওয়া যায়, বাট এটা হচ্ছে শর্টকাট ওয়েতে আমি করলাম। এটাকে আমি মিনিমাইজ করে রাখি ভিএস কোডটাকে। আমরা যেহেতু সরাসরি প্রজেক্টটাকে আমরা ব্রাউজার দিয়ে লগ ইন করবো। গুগল ক্রোমে যে এখান থেকে আমরা লোকাল হোস্ট টাইপ করব, লোকাল হোস্টের পরে এন্টার দেবো। এন্টার দেওয়ার পর আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটাকে ওপেন করব। এই যে হচ্ছে আমাদের প্রজেক্ট। পিসি অনেক স্লো হয়ে যায়, সি ড্রাইভে আবার অনেকগুলো ফোল্ডার, তো ওই প্রজেক্টগুলো ডিলিট করা লাগবে। কিছু প্রজেক্ট আছে স্লো হয়ে গেছে অনেক।
আমরা মেবি লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত কাজ করছিলাম, নেভিগেশন বার বা মেনু পর্যন্ত সেট আপ করছি যতটুকু মনে পড়ে। ফেভ আইকনও সেট করছিলাম মেবি ক্লাসে। সবগুলো ক্লাস করতেছেন কি আবার বলতে পারবেন লাস্ট কোন পর্যন্ত করা হয়েছে? ছয় নাম্বার না 7 নাম্বার পর্যন্ত? ভাই 6 নম্বর পর্যন্ত। 6 তাই না? হ্যাঁ আচ্ছা, তার মানে ফেভ আইকন সেট করবো আজকে। ওকে, এইটা হচ্ছে আমাদের প্রজেক্টের ফ্রন্ট ভিউ। এইটা আমরা এখন এই ড্যাশবোর্ডে ঢুকবো। মেনলি যদি আপনারা কখনো লগ আউট না হন তাহলে বাম সাইডে প্রজেক্ট নামে এখান দেখেন ড্যাশবোর্ড লেখা আছে, এই যে নিচে এইখান থেকে ঢুকতে পারবে। আর যদি কেউ লগ আউট হয়ে যায় থাকেন সেক্ষেত্রে আপনাকে এখানে এই স্ল্যাশের পরে করবেন কি wp-admin দিবেন, তখন ইউজার নেম পাসওয়ার্ড চাবে। আমার যতটুকু মনে পড়ে সবাই অ্যাডমিন এবং পাসওয়ার্ড 1 থেকে 6 পর্যন্ত দিয়েছেন। তো এইটাকে স্ল্যাশের পরে wp-admin দিলে আমার ওই ক্রেডেনশিয়াল চাবে, মানে ইউজার নেম পাসওয়ার্ড চাবে। যেহেতু আমাদের ওইটা সেভ করা আছে এই জন্য সরাসরি ড্যাশবোর্ডে ঢুকে যাবে, বলে দেওয়া লাগতেছে না। লগ আউট হওয়ার দরকার নেই, যেহেতু নিজের পিসিতে কাজ করবেন তো এখান থেকে অন্য কেউ লগ ইন করতে পারবে না, সিকিউরিটি কোনো ইস্যু নাই। আচ্ছা, আমরা ড্যাশবোর্ডে ঢোকার পর ড্যাশবোর্ডে কাজ করব, আর আউটপুট দেখার জন্য আমরা প্রজেক্টটাকে অন্য একটা ট্যাবে ওপেন করব রাইট সাইডে। এটা হচ্ছে আমার ফ্রন্ট ভিউ থাকবে এটা। আচ্ছা, ফেভ আইকন যেটা আমরা আজকের ক্লাসে আমাদের শুরু হচ্ছে 7 নাম্বার টপিকস এইটা। এটা হচ্ছে ফেভ আইকন, যদিও ফেভিকন একসাথে লেখা থাকে। দেখেন ফেভ আইকন কোনটা, আমাদের এই প্রজেক্টের উপরে দেখেন একটা ছোট্ট একটা লোগোর মতো দেখা যাচ্ছে, এটা আসলে ফেভ আইকন। নামের শুরুতে ওয়ার্ডপ্রেস 1, তার বাম সাইডে এটা। আর একটু যদি ক্লিয়ার করি, আমাদের একটা প্রজেক্টের এই প্রজেক্টটা দেখেন ডান সাইডে, সরি একদম টপ বারের উপরে এই যে এম দিয়ে একটা লোগো, এইটা আসলে ফেভ আইকন। একেবারে টপ বারের যে আইকনটা থাকে বা সাইড আইকন, এর নাম সাইড আইকন অথবা ফেভ আইকন বলে আর কি। এইটা আসলে খুবই সহজ কাস্টমাইজ করা। আমরা আসবো অ্যাপিয়ারেন্সে, আসবো ড্যাশবোর্ড থেকে, তারপরে কাস্টমাইজে যাব। কাস্টমাইজ ক্লিক করার পরে খুবই স্লো কাজ করাই ঝামেলা। তার মানে ফেভ আইকন কাস্টমাইজ করার জন্য আমরা এখান থেকে একটু নিচে দিকে স্ক্রল করব। আমরা ঢুকছিলাম কিসে, অ্যাপিয়ারেন্স থেকে ঢুকছিলাম কাস্টমাইজ, ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স তারপর কাস্টমাইজ। দেন আমরা একটু স্ক্রল করলে দেখেন এখানে একটা অপশন আছে সাইট আইডেন্টিটি, তারপর আছে হেডার ইমেজ। এই হেডার ইমেজ থেকে আমরা লোগো চেঞ্জ করছি, আর সাইট আইডেন্টিটি থেকে আমরা দুটো জিনিস চেঞ্জ করতে পারবো। একটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের, এই দেখেন মাউস ধরলে এখানে হোভার করলে কিছু নাম লেখা আসছে, যেমন ওয়ার্ডপ্রেস 1, তারপর একটা স্লোগান লেখা আসছে দিস ফার্স্ট ওয়েবসাইট, যদিও এটা কমপ্লিট হই নাই। এই লেখাটা হচ্ছে আমার সাইট আইডেন্টি থেকে চেঞ্জ করতে হয়, সাইটের নাম। যেমন এখানে আমরা দিস ইজ ফার্স্ট, এবং নিচের থেকে আমরা 512x512 পিক্সেল মাপের এই লোগোটা চেঞ্জ করতে পারি।
এইটা আছে টপে, একেবারে টপে দেখাচ্ছে এটা, এই যে এটা, ঠিক আছে। এখান থেকে আমরা যদি এটাকে চেঞ্জ করি, আমরা অন্য একটা লোগো দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা আপলোডে যাব, সিলেক্ট দেব এখান থেকে, যে ফোল্ডারে আমাদের লোগো থাকবে, ছোট লোগো 512 বাই 512 পিক্সেলের, একটু ছোট বড় হলে সমস্যা নেই, আমি যে কোনো একটা দিই। ধরেন আমরা মাস্টেক শিখতেছি, মাস্টেকের আমরা একটা ফেভ আইকন অ্যাড করে দিই, লোগো থেকে 512 পিক্সেল মাপের আমরা একটা লোগো এখান থেকে নেব। আচ্ছা 500 বাই 500 আছে, এটা নেই, সিলেক্ট, দেন হচ্ছে ক্রপ ইমেজ দিলেও হয়, স্কিপিং দিলেও হয়, সমস্যা নাই, স্কিপ ক্রপ ইমেজ দিতে হবে, সমস্যা নাই। আমরা এখন পাবলিশ দিয়ে দিই, রিফ্রেশ দিলে আমাদের আইকনটা চেঞ্জ হয়ে যাওয়ার কথা উপরে টপের। এই দেখেন উপরে যদিও লোগোর সাইজটা স্ট্যান্ডার্ড হয়নি, এই কারণে একটু ছোট আসছে, আর এই লোগোটা একটু আলাদা ব্যতিক্রম বানানো লাগে। আমার পুরো লোগোটা এখানে যেহেতু দেওয়া, এই জন্যে পরিষ্কার দেখা যাচ্ছে না। আচ্ছা যাই হোক, আমরা কিভাবে চেঞ্জ করতে হয় বা কাস্টমাইজ করতে হয় সেটা দেখলাম। এবার আমি ব্যাকে চলে আসি। এরপর আমাদের নেক্সট আইটেম কি আছে, ফুটার সেট আপ বা কাস্টমাইজেশন, এটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এটা যে ফুটার সেট আপ, ফুটার বলতে আপনারা কম বেশি সবাই জানার কথা। ফুটারটা হচ্ছে আমার ওয়েবসাইটের একেবারে বটমে যেটা থাকবে এটাকে বলে ফুটার বা কপিরাইট ক্রেডেনশিয়াল। এই যে এটা কপিরাইট অংশটা আজকে বলে ফুটার, বিশেষ করে আমরা যেটা চেঞ্জ করব। নর্মালি এই ফুটারে সোশ্যাল, এই যে অ্যাস্টারিক যে চিহ্ন আছে এগুলো সবই ফুটার। কপিরাইট অংশকে আমরা আপাতত কাস্টমাইজ বা সেট আপ করবো। এটা দুটা ওয়েতে করা যায়। এই লেখাটা আমার পছন্দ মতো নাও হতে পারে। ডিফল্ট থিমে আমরা যে থিম পারচেজ করব বা ফ্রি যে থিমগুলো পাবো ওখানে আমার মন মতো নাও হইতে পারে। এই যে অংশটা খেয়াল করেন, এখানে কি আছে, এখানে আসলে আমরা চাচ্ছি কেমন করব, আমি একটা দেখাই, দেখালে সুবিধা হবে বুঝতে। আমি চাচ্ছি আমার ফোটার অংশটা আমার একেবারে মন মতো আমি লিখবো। এই যে এই সাইডটা দেখেন, ফুটার কি আছে, কপিরাইট, কপিরাইট সিম্বল আছে এইটা সি এর মতো। আর এই 2000 মানে কপিরাইট অংশ মিনিং হচ্ছে আপনি সাইটটা কত সাল থেকে কত সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করছেন বা লাইভ করা, এটা একটা দেয়া, দেখলে বোঝা যায়। আর এইটা আছে অলরেডি রিজার্ভ মাস আইটিপিডি, মানে সর্বসত্ব হচ্ছে এই মাস আইটিপিডির ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বাই কে করছে সেটা। তবে তিনটা পার্ট থাকবে, কপিরাইট অংশ থাকবে, এই সাইটের স্বত্বাধিকারী কে, এবং সাইটটা কে ডিজাইন বা ডেভেলপ করছে। এই তিনটা পার্টের সমন্বয় আছে আমরা ফুটারে দেবো, মানে একদম বটমে এই জিনিসটা আমরা কাস্টমাইজ করব। এখানে একটু কোড লেখা লাগে, নর্মালি এই কোডটুকু আমরা নিজেরা টাইপ করে নেবো। আমি দেখা দিচ্ছি, প্রয়োজনে আপনারা এই কোডটা এখান থেকেই করতে পারবেন। আমি একবার একটু লিখে দেখা দিই কিভাবে কোডটা লিখতে হয়। সেক্ষেত্রে আমার কোন জায়গায় কোডটা লিখবো সেটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, যে আমরা ওইটা পাবো কই। দেখেন আমি এখান থেকে একটু ব্যাকে যাই, ড্যাশবোর্ডে ঢোকার পর আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, বাম সাইডে লেফট সাইড বারে বেশ কিছু অপশন আছে এখানে, মানে এই আইটেমগুলো থেকে মূলত আমার সব কাজ করতে হবে। দেখেন অ্যাপিয়ারেন্সে ধরার পরে মাউস যদি আমি হোভার করি, তাহলে নিচের দিকে একটা অপশন আছে থিম ফাইল এডিটর, এটা একটা অপশন আছে। এটা হচ্ছে ম্যানুয়ালি আমি যখন কোডিং করব বা কাস্টমাইজ করব, নিজে র কোড করব, তখন আমরা ওখানে যে কাজ করব। আর থিমে অনেক অংশ অনেক সময় দেওয়া থাকে যে আপনি যাতে কাস্টমাইজ করতে পারেন, ওই লেখাগুলোকে কিছুটা এডিট করা যায়, কাটাছাড়া করা যায়। সেটা হচ্ছে আমরা থিমে যে দেখবো যে ওইটা আছে কিনা।
আমরা এখানে ঢুকি সার্চ লাইট অপশনে বা কাস্টমাইজে ঢুকে দেখা যায় যে কি কি অপশন আছে, ফুটার নামে কোনো অপশন আছে কিনা। এখানে আবার অনেক কিছু থিম সম্পর্কে দিয়ে আমি কাস্টমাইজে ঢুকি। যখন কাস্টমাইজে বা থিম অপশন দেওয়া থাকবে না ফুটারের ওই পার্টটা, তখন আমরা সরাসরি যাবো কোডিংয়ে। ওই কোডিংটা কিভাবে করতে হয় এটা আমি দেখাবো। আচ্ছা, এখানে আমি দেখি কি কি আছে। এইটা আছে আবার একদম টপ বার বা কল টু অ্যাকশন বার, তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজ, উইজেট, হোম পেজ সেটিং। আচ্ছা, এখানে আমাকে ফুটার কাস্টমাইজের কোনো অপশন রাখি নাই। আমাকে এখানে ফুটার কাস্টমাইজের কোনো অপশন দিছে কিনা আমি দেখি নাই। যখন কোনো থিমে ফুটার কাস্টমাইজের কোনো অপশন থাকবে না, তখন আমরা একেবারে সরাসরি ম্যানুয়ালি চলে যাব। আমি সেটাই দেখাই। যদি এটা বয়ার কিছু নাই, লাইনটা মুখস্থ করে রাখতে পারেন, সারা জীবন কাজে লাগবে এটা যতদিন ওয়েবসাইটের সাথে কাজ করবেন। আমি সেটা দেখাই কিভাবে করতে হবে। থিম ফাইল এডিটর এই অপশনে ক্লিক করব। থিম ফাইল এডিটরে ড্যাশবোর্ড থেকে আচ্ছা, এখানে আসার পর আমার টার্গেট হচ্ছে আমি ফুটার ফাইলটাকে কাস্টমাইজ করতে চাচ্ছি। এইটাকে মানে এখানে যা আছে সব বাদ দিয়ে রিমুভ করে দিয়ে আমি আমার নিজের মতো করে একটা লাইন লিখবো, যেখানে কি কি থাকবে, এই অপশনগুলো থাকবে। ওইটা থাকলে তো ক্রেডিট অন্য কেউ নিয়ে নেবে, বলবে যে অমুকের সাইট তমুকের সাইট, এই জন্য নিজের মতো করে কাস্টমাইজ করে নেওয়া লাগবে। আমরা এখান থেকে একটু ডাইন সাইডে খেয়াল করেন, আমরা সরাসরি এই মাদার থিমটাকে কিছুটা কাটাছেঁড়া করবো, এবার এডিট করবো আর কি। কাস্টমাইজ তো করি, এটাকে কাটাছেঁড়া বলা যায়, বা আমার নিজের মতো করে আমি করব। বেশ কয়েকটা অপশন থেকে আমি আগে দেখি ফুটার নামে যে অপশনটা আছে এটাকে চেক করে দেখি। এই যে ফুটার, থিম ফুটার, ভালোভাবে খেয়াল করেন। আমরা সার্চ লাইট থিমে কাজ করতেছি, যেখানে লেখা আছে সার্চ লাইট থিমের নাম, সেটাকে আমি ফুটার অংশটাকে কাস্টমাইজ করবো। এই জন্য একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো, এটা থিম ফুটার। থিম ফুটার চেক করে দেখি যে ওই লেখাগুলো আছে কিনা। আপনারা চেক করার জন্য লেখাগুলো দেখে আসবে, যে এখন তো আমি দেখেই বুঝতে পারছি, কিন্তু আপনারা যখন নতুন অবস্থায় কাজ করবেন তখন এখান থেকে দুটা জিনিস নিতে পারেন। সার্চ লাইট থিম বাই একটা অপশন, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন খুঁজে বের করার জন্য লেখাটা। আমি একেবারে কিন্তু সরাসরি কথার মতোই দেখাচ্ছি, কারণ আমার তো টেকনিক আলাদা। আমি অ্যাডভান্স লেভেলে কাজ করলে তখন আমার মতো করে খুঁজি, বাট আপনারা শুরুতে কিভাবে খুঁজবেন এটা দেখাবো। এখানে আসার পর ওটা কপি করে সব কন্ট্রোল এফ, তারপরে ওটা পেস্ট করব। পরপর দেখবো নিচে কোনো অংশ এখানে শো করে কিনা। প্রয়োজনে বাইটা আমি কেটে দিই, ঠিক আছে। কেটে দেওয়ার পর আমরা এটাকে এন্টার দিলাম। অনেক সময় কি করে, যে থিম তৈরি করে সেই অপশনটা কাউকে এডিট করতে দিতে চায় না। কেন চায় না, কারণটা আপনারা নিজেরাই বোঝেন। যে আমি একটা থিম করলাম, ফ্রি থিমটা দিয়ে দিলাম, মানুষ তার মতো করে কাজ করে নিচ্ছে। ওরা প্রিমিয়াম ভার্সনের জন্য যাতে সেল দিতে পারে, এই কারণে এই অপশনগুলো কাস্টমাইজ করার জায়গাটা রাখে না, করতে দেয় না। এই জন্য ওরা এই কোডগুলো এমনভাবে করে রাখে, মিনিফাইড করে রাখে, যে আপনি সহজে দেখে বুঝতে পারবেন। আবার অনেক থিম আছে উদার মনের, তারা একদম ইজিলি এডিট করার অপশন দিয়ে দেয়। আচ্ছা দেখো, এখানে আমি আসলে খুঁজে পাচ্ছি না। এখন আমরা আরেকটা অপশন দেখতে পারি, এটা তো আমরা ওপেন করছি, ফুটার থিম ফুটার। আরেকটা অপশন দেখতে পারি, এই যে ইনক্লুডের ভিতরে পিএসপি ফাইল, আমরা সবসময় কাজ করবো পিএসপি ফাইলে। এটা কাস্টমাইজ নামে একটা অপশন আছে, দেখি এটা আছে কিনা। এখানেও সেম ভাবে কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি, শুধু সার্চ লাইট থিম অংশটা রাখি।
এটা হচ্ছে সাইট টাইটেল। আমরা ফুটার দেখবো, ফুটার আছে কিনা নিচের দিকে একটু নেমে দেখি। এখানে আরেকটা অপশন দিয়ে আমরা করতে পারি সরাসরি ফুটার লিখে FOOTER ফুটার। তার মানে এইটা আমি পাচ্ছি না, মানে এটা নাই, দেয়া নাই। আমরা 3টা জায়গা সার্চ করব। হেডার গেল, আমরা কাস্টমাইজে গেলাম, সরাসরি ফুটারে গেছি। আর একটা অপশন দেখবো আছে আপনার মূল ইন্ডেক্স ফাইল বা মেইন ফাইল, মেইন ইন্ডেক্স টেমপ্লেট। দেখে এটা সরি, এটা একেবারে হুক করে দিয়েছে শর্টকাট। সম্ভাব্য অংশ অনেকগুলোই আছে, মাদার যে জিনিসগুলো যেখানে আমি পাইতে পারি এই টাইপের জিনিসগুলো আমরা খুঁজে দেখবো। না পাইলে সরাসরি ফুটারে যে আমরা নিজের মতো করে কাস্টমাইজ করে দেবো। আমার যতটুকু চেক করা আমরা চেক করলাম। থিম ফাংশন এগুলো অনেকগুলো ফাইল আছে। এটা এমন না যে আপনার এখানেই থাকবে, এক একটা থিমের এক একটা সিস্টেম। সরি, আমি যদি এখানে ফুটার দিই, দেখি ফুটার আছে কিনা। ফুটারের কয়েকটা পার্ট আছে এখানে, সরাসরি মেইন ফুটার আছে কিনা দেখলাম, এখানেও নাই। তার মানে আমি যে অংশটা পেয়েছিলাম ওই যে সে মানে সরাসরি ফুটারের, সেই ফুটার থেকে আমি কাস্টমাইজ করব। দেখেন এই যে হচ্ছে আমার ফুটার। এখানে টোটালি ফুটার নিয়ে কাজ করা। আচ্ছা, আমরা একটা জিনিস আগে আইডেন্টিফাই করি। ফুটারের এই পার্টটা আছে, শুরু হয়েছে এখানে আর শেষ হয়েছে এখানে। 9 নাম্বার থেকে 20 নাম্বার লাইন পর্যন্ত আমার ফুটারের পার্ট টোটাল। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে সোশ্যাল যে আইকনগুলো আছে এইটা, এটা কই, এইটা এই যে এইগুলো, এই যে এই সিম্বলগুলো হচ্ছে এইটা, এই যে এইটা। আমি যদি এই অংশটা বাদ দিই, ধরেন কেটে ফেললাম, কেটে আপডেট ফাইল দিলাম, এখন একটু রিফ্রেশ দিয়ে দেখি যে অংশটা আছে কিনা। আমার এই অংশটা রিমুভ হয়ে গেছে। আমার এখানে ওইটা দরকার নাই, সোশ্যাল বার রাখার দরকার নাই টপে, যেহেতু বটমে, যেহেতু আমার টপে একটা সোশ্যাল আইকনের ইয়ে আছে, এখানে আমরা সোশ্যাল সাইটগুলো ফেসবুক, লিঙ্কডইন, টুইটার অ্যাড করতে পারবো। সুতরাং আমার বটমে রাখার দরকার নেই। তার মানে বোঝা যাচ্ছে আমরা ঠিক জায়গায় কাস্টমাইজ করতেছি, আমাদের টার্গেট ঠিক আছে। আমরা যে অংশটা কাস্টমাইজ করতেছি আমাদের ভুল নাই, পারফেক্ট ফাইলই আমরা আসছি। এখন দেখেন আমি যেটা বলছিলাম যে ফুটারের যে ক্রেডেনশিয়াল অংশটা আছে, এই যে এই অংশটাকে আমরা রিমুভ করে ফেলবো। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ফুটার কন্টেন্ট, এই সরি, আমরা আর একটু এডিট করে দেখি যে এই অংশটাও আমাদের রিমুভ হয় কিনা। ডি বাই ডি ক্রেডেনশিয়াল, সরি ক্রেডিট লাইন হচ্ছে এইটা। আমরা এই লাইনটাকে সরি করা যাবে না, কমেন্ট করা যাবে না, আমি ডিলিট করে রাখি, এখানে সেভ করে রাখি, পরে লাগলে এটাই কাট করে দেবো। হ্যাঁ, আমার টোটাল ফুটারের অংশটা এখানে নেই, তার মানে আমি ফুটার টোটালি রিমুভ করে ফেলছি এখান থেকে। এখন আমরা একটা কাজ করতে পারি, জাস্ট র একটা কোড লাইন, এক লাইন র কোড করে আমি দেখতে পারি যে আমাদের লেখাটা ঠিক মতো আসতেছে কিনা। এই সন ট্যাগের ভিতরে আমরা একটা লাইন লিখে জাস্ট টেক্সট লাইন লিখবো, টেক্সট
হ্যাঁ, আমার লেখাটা এখানে আসতেছে, ঠিক আছে। মানে এই অংশে আমি লেখাটা নিয়ে আসবো। কি লিখবো? এই লেখাটা এখন দেখেন, যদি আমি সোর্স কোড দিয়ে দেবো আপনাদের, আমরা এই ফুটারে ঠিক এরকম করে কিছু একটা জিনিস লিখতে চাচ্ছি, যেরকম আমরা এই অংশে যেহেতু লিখবো, আমরা এখান থেকে এটা, সরি, এটা আমরা কেটে দিই। আমরা একটা পি ট্যাগের ভিতরে এটাকে লিখবো। সেজন্য আমরা সবচেয়ে ভিএস কোডে কোড লিখতে সুবিধা, ভিএস কোডে আমরা একটা কোড লিখে নিয়ে আসি। নতুন একটা টেক্সট ফাইল ওপেন করলাম, এখানে আমি লিখবো পি ট্যাগের ভিতরে এটাকে সেভ করি আগে, কন্ট্রোল এস, ফুটার ডট html। পি ট্যাগের ভিতরে আমি কি বললাম, যে এই জিনিসটাকে আমি পি ট্যাগের ভিতরে লিখবো, পি ফর প্যারাগ্রাফ। এখন আমি কি বলছিলাম, যে আমাদের জিনিস লিখতে হবে এরকম, অ্যাঙ্কর ট্যাগ ইউজ করবে এর ভিতরে। প্রথমে পি ট্যাগ ইউজ করলাম, তারপর এ ফর অ্যাঙ্কর ট্যাগ, এ টাইপ করে মানে প্রেস করে আমরা ইন্টার প্রেস করব। এখন দেখেন এখানে আমরা একটা ইউআরএল ইউজ করতে পারবো। ইউআরএল কেন লিখবো? যখন আমি এই যখন আমি এই সাইটটার এটাতে ক্লিক করে মাউস ধরবো, তখন দেখেন লেখাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার এটা ক্লিকেবল লিঙ্ক, এটা ক্লিক করলে অন্য একটা পেজে নিয়ে যাবে, মানে ডেভেলপার বা এই সাইডের অথরাইজেশনের পেজে নিয়ে যাবে। আবার এখানে যে ডেভেলপ করছে, মাউস ধরলে সেটাও একটাই দেখাচ্ছে, যে এটা ক্লিক করলে আর একটা পেজে নিয়ে যাবে। পেজে নিয়ে যাবে মানে এখানে একটা লিঙ্ক ইনসার্ট করে দেওয়া আছে এই লেখার নিচে। এই জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ নিলাম। এই যে অ্যাঙ্কর ট্যাগ, এই কারণে এই যে এফ স্পেস আর এফ, এখানে আছে আমরা একটা লিঙ্ক ইনসার্ট করবো। আচ্ছা, তার আগে আমি লিখে নিই। আরো বেশ কিছু জিনিস আছে, আমি সেটা দেখাচ্ছি। লেখাটা 2-3 লাইন লিখতে হয় এখানে। কপিরাইট অংশ লিখতে হবে, সিও পি ওয়াই, কপি, আর আই জি এইচ টি। কপিরাইট দেওয়ার পরে যে সিম্বলটা আসে সি, মানে যে ফার্স্ট ব্র্যাকেটের মতো ঘিরে দিয়ে মানে গোড়াটা বৃত্তের ভিতরে সি লেখা, ওইটাকে ওর জন্য একটা কোড আছে, সিম্বল আছে, সেটা আছে অ্যান্ড সিম্বল দেব, সিও পি ওয়াই সেমিকোলন। এই টুকির অর্থ আছে, আচ্ছা একটু আমরা রিফারেন্স দিয়ে দেখাই। লিখে লিখে সেন্স না দেখলে বোঝা যাবে না আসলে কিসের জন্য কি হচ্ছে। আমি এই অংশটাকে জাস্ট এটাকে লিখে দিলাম, এম টি বিডি, এটুকু লিখে দিই, সেভ দিই, এটাকে রান করে দেখে আসে কি দেখা যাচ্ছে। আমরা ফুটারের এইটাকে আমরা এডিট করতেছি। দেখেন এখানে কপিরাইট লেখা আসছে, জাস্ট কপিরাইট লেখা আসছে, অল্প একটু স্পেসে, তারপরে এমটিবিডি লেখা। আমরা ওইটাকে জাস্ট সিম্বলটা নিয়ে আসবো। সেজন্য কি বলছি, এই কপিরাইটের পরে এই অংশটা রাখবো, অ্যান্ড এম্পারসেন্ট জায়গায় অ্যান্ড সিম্বল দেবো, কপি লাগবো ছোট হাতে, সেমিকোলন দেবো। এখন এটাকে আমি সেভ দিই, দেখেন সেভ দিলে ওই লেখাটা চেঞ্জ হয় কিনা। এই যে কপিরাইটের সিম্বলটা চলে আসছে, ঠিক আছে। তার মানে এইটুক লিখলে আমরা কপিরাইটের সিম্বল আনতে পারবো। আচ্ছা, এটা সেলিম ভাই একটু খেয়াল রেখেন টাইমটা, ঠিক আছে। এই মানে এই যে কোডটা লিখতেছে এইটাই, এই টোটাল সাইডের ভিতরে এই কোডিং বলতে এটাই। আর এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, অনেকবার বলে এরকম কাজও আমি করছি।
অনেকবার বলে দেওয়া যে আমার সাইডের এই ফুটার ক্রেডেনশিয়ালটাকে চেঞ্জ করে দাও, কাস্টমাইজ করে দাও, যেখানে থাকবে যে সাইডের মালিক আমি, সাইডের ডিজাইনার আমি, স্বত্বাধিকারী আমি, সবগুলো আমার নাম লিখে দেওয়া। ঠিক আছে, একটা থিম কিনে এনে সে এরকম বলে। তো এই কাজটার জন্য $5 দেয় এক লাইন। ধরেন আমার 30-40 সেকেন্ড লাগে, আপনাদের 2-4-5 মিনিট লাগুক কথার কথা। মানে এই টাইপের কাজও একসময় অ্যাভেলেবেল ছিল মার্কেট প্লেসে এইটুক কাজের জন্য। অনেকে দেখবেন এই কোডটুকি লিখতে পারে না, সাইট কাস্টমাইজ করতে পারে। আচ্ছা যাও, এটা র কোড একেবারে, এর এক লাইন জাস্ট মুখস্থ রাখলে মানে ইজ্জত মান যাবে না। আচ্ছা আমরা কি করছি, কপিরাইট দিলাম, কপিরাইট দেওয়ার পরে সিম্বল দেওয়ার পর লিখবো 2024, যেহেতু এই সাথে করতেছে। আর পুরোনো থাকলে 2012 থেকে বা 15 থেকে -2024, মানে এই সাইটটা রেজিস্ট্রেশন করা কত সাল থেকে, জাস্ট এইটা মিন করে। এরপর আমি এটাই দিলাম। এখন লিখবেন অল রাইটস রিসার্ভড বাই XYZ। যেই হোক এই সাইডের আমরা সংক্ষেপে লিখি MTBD, মাস্টেক বিডি আর কি। এটা দেওয়ার পর ডট দিলাম। এখন ডিজাইন অ্যান্ড ডেভেলপ পাই SIGN, ডিজাইন অ্যান্ড ডেভেলপড বাই দিয়ে কি লিখবো, ধরেন আমার নাম লিখলাম, আমি আজিজ লিখে দিলাম। এই পার্টটা হচ্ছে আমার ফুটারে থাকবে। এখন এখানে আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর ওটা ওই লিঙ্কটাকে রিফ্রেশ দিয়ে দেখে আসি কি দেখায়। দেখেন এখানে একটা ক্লিকেবল লিঙ্ক আসছে, কিন্তু ক্লিক করলে কিছুই হবে না যেহেতু আমি লিঙ্ক বসাই নেই, বাট ক্লিকেবল আসছে এখানে। ঠিক আছে, আমার মনে হয় আমি যেটা লিখতে চাই সেটা হয়েছে, কিন্তু সমস্যা আছে, সাইডটা আমার কিন্তু এক লেফট সাইডে আছে অ্যালাইন, আমি আছে সেন্টারে আসবে লেখাটা। এই আমি যাই লিখতেছি একেবারে র HTML কোড, আর কিচ্ছু না, শুধু HTML এখানে ইউজ। আমরা একটু CSS এর ইউজও করব। CSS এর ইউজ করবো এই কারণে যাতে লেখাটা মিডিলে আনার জন্য। যে কোনো স্ট্রাকচারের জন্য আমরা HTML ইউজ করি, সেই লেখাকে যদি কোনো আমরা বিউটিফিকেশন বা কাস্টমাইজ করতে চাই তখন আমরা CSS ইউজ করি। CSS ইলাবোরেট করেছে ক্যাসকেডিং স্টাইল শিট। আচ্ছা ওই জিনিসটাকে আমরা কি করবো, এখানে আমরা নর্মালি পি এর ভিতর লিখে দিই স্টাইল, পি এর ভিতরে স্টাইল লিখবো, এরপর লিখে দেবো টেক্সট অ্যালাইন। দেখেন এই যে সাজেস্ট করতেছে আমাকে টেক্সট অ্যালাইন সেন্টার, এই হচ্ছে কোড। আবার মানে মুখস্থ করতে 1 মিনিটের বেশি লাগে না, 2-3 বার লিখলে এমনি হয়ে যায়। এই কোডটা আমি আপনাকে ডাইরেক্ট বলবো এটা মুখস্থ করতে পারেন, শুধু এইটুকু জিনিস মুখস্থ করতে পারেন, অনেক জায়গায় কাজে লাগবে এটা। আচ্ছা আমরা একটু আউটপুট দেখে আসি। আমার লেখাটা কিন্তু সেন্টারে চলে আসছে। আরেকটা কাজ করা যায়, যদি আমি সেই টেক্সটের সাইজটাকে একটু ছোট বড় করব সেটাও করা যাবে। সেক্ষেত্রে সেমিকোলনের পরে লিখবো ফন্ট সাইজ। দেখেন লেখা আছে ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমরা দেব 20 পিক্সেল, PX সংক্ষেপে। এটাকে আবার Ctrl+S দিয়ে সেভ করলাম, রিফ্রেশ দিয়ে আসি, লেখাটা সাইজ বড় হয়ে গেছে অলরেডি। একে কালারাইজও করা যাবে, কালারাইজ করা যাবে, কালার সরাসরি লিখবো কালার। কালার আপনারা রেডও লিখতে পারেন অথবা কোডও ইউজ করতে পারেন, হেক্সাডেসিমাল কোডও লেখা যায়। আমরা যদি কোড লিখতে চাই সেক্ষেত্রে ক্লোনের পরে হ্যাশ সিম্বল ইউজ করব, তারপর কিছু কালার কোড
মুখস্থ আপনারা রাখতে পারেন। ডাবল এফ 4টা 0 4টা 0, এটাতেও রেডের কালার কোড, হেক্সাডেসিমাল কোড। সেভ দিলাম, দেওয়ার পর আমার লেখার কালারগুলো কিন্তু সব কালারাইজ হয়ে গেছে, মানে কাস্টম কালার হয়েছে। এই এক লাইনে আমি HTML CSS এর ইউজ দেখালাম। আমার আর কোডিং যে খুব একটা সব জায়গায় লাগবে বা লাগলে যে এর বাইরে হবে এমন কিছু না, ঘুরে ফিরে এগুলো ইউজ হয়। কয়েকটা সিনট্যাক্স ইউজ করলে আপনারা পেয়ে যাবেন, এটা এমন কঠিন কিছু না। আচ্ছা, আমরা বলছিলাম যে আমরা লিঙ্ক ইউজ করবো, যে এখানে ক্লিক করলে একটা লিঙ্কে চলে যায়, সেটাও করবো কি, আমরা কোন সাইডে নিতে চাই ভিজিটরকে। ধরেন আমরা ভিজিটরকে নিতে চাই এই সাইডে, সাইড না থাকলে ওখানে হ্যাশ দিয়ে রাখলে সমস্যা নাই। আর যদি সাইড থাকে আমরা এই সাইডটাকে নিয়ে আসবো এখান থেকে কপি করে, এটাকে এনে জাস্ট এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, আমরা এই লেখাটাকে নিচে নিয়ে আসি। দেখেন আমরা এই স্ট্র্যাপের ভিতরে কি করলাম, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমার লিঙ্কটা ইনসার্ট করে দিলাম। এখন এটাকে সেভ করি, করার পর একটু রান করে দেখি যে ক্লিকেবল হয়েছে কিনা। এখন দেখেন আমি এটা ক্লিক করলে একটা ট্যাব নতুন করে ওপেন হবে, এই যে সাইডে চলে আসছে সরাসরি। তার মানে আমার ফুটারের টোটাল কাস্টমাইজ ডান। আমি এইটাকে এখন এই যে কাজটাকে করলাম এইটাকে আমি কপি করে আমার ওই সাইডে নিয়ে যাই। সরি, আমরা এখানে কোডের অংশ কই আছে আমার খেয়াল নাই। আচ্ছা, আমি এটা গ্রুপে প্রয়োজনে শেয়ার করে দেবো। ফুটার কাস্টম কোড, আপনার এটা কপি করে সেভ করে রাখতে পারেন। এরপর এটি দেখে দেখে আপনার যে কোনোভাবে যে কোনো সময় কাজ করতে পারবেন। এই পি থেকে শুরু, পি থেকে শেষ। আচ্ছা, আমরা এটা আমাদের সাইডে ইমপ্লিমেন্ট করি। আমাদের সাইড হচ্ছে ড্যাশবোর্ডে ঢুকবো, তারপরে এই যে থিমের এই পার্টে এখানে আমরা ওটাকে ইনসার্ট করে দিলাম। সেভ দিয়ে দেখি লাইভ সাইডে, অনেকে লাইভ সাইডে এগুলো কোড ইউজ করতে ভয় পায়, যদি সাইট ভেঙে যায় বা অনেক সময় এমন একটা লাইন ডিলিট করে ফেললো তখন সেই সাইটটা ডাউন হয়ে যাবে বা সাইট আর আপই হবে না। সেটা ভয় পাওয়ার কিছু নাই, একেবারে পানির মতো সহজ। আমি আস্তে আস্তে ওগুলো দেখাবো। একটা সাইট যদি একদম নাই হয়ে যায়, সে সাইটকে কিভাবে ফিরে আনা যায় 2-4 মিনিটের ভিতরে। আচ্ছা, আমরা এখন একটু রিফ্রেশ দিয়ে আসি যে আমাদের ফুটার অংশে লেখাটা আসছে কিনা। সাইড ডাউন করে তো ভালো লাগে, আবার ফোন ডাউন হয়ে গেছে। আপনারা সাইট ডাউন করলে 5 মিনিট আবার ই করা যাবে, রিবিল্ড করা যাবে, টেনশনে কিছু নাই। কি আমার কি সাইট চলে আসছে না লেখা? আপনার 6 মিনিট পর কিন্তু আপনার সাইড ডাউন হয়ে যাবে। 6 মিনিট পরে সাইট ডাউন হয়ে যাবে। এটা আফতাব ভাই সিনিয়র লোক ভাই আছে, সাইড আপ করার ব্যবস্থা করে দেবে আইন ছেড়ে দিয়ে। আপনি এখানে ক্ষমতার অপব্যবহার করব সাইড আপ করার জন্য। আচ্ছা, এখানে আরো কাস্টমাইজ করা যায়। ক্ষমতা অপব্যবহার কিন্তু হাসিনা করছিল, সমস্যা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনাকে মনে হচ্ছে মাথার উপর দিয়ে যাক আর যেখান দিয়ে যাক কানের উপর দিয়ে যাক, এইটা আমার কথা। এটা দেখেন বিশাল কিছু হয়ে গেছে, কিন্তু কাজ কি 1 মিনিটের কাজও না। তো এই জিনিস যদি আপনারা আয়ত্ত রাখতে পারেন, দেখেন এখানে আরেকটা আমরা করতে পারি। দেখেন লেখার উপরে পরে উপরে এবং নিচে স্পেস কম আছে, বিশেষ করে নিচে বটমে। এটা আমরা একটু কাস্টমাইজ করে দিই, যেমন নিচে লেখার নিচেও একটু জায়গা থাকে। তার মানে কি করতে হবে, এখানে আমার প্যাডিং ইউজ করতে হবে। প্যাডিং, এর মানে হচ্ছে আমার একটা লেখাকে সেন্ট্রাল করে তার উপরে নিচে বা ডাইনে বামে স্পেস বাড়ানোকে প্যাডিং বলে। প্যাডিং আছে, মার্জিং আছে, আমরা প্যাডিংটা ইউজ করি এখানে।
শুধু প্যাডিং দিলে আমার চারদিক থেকে টপ লেফট রাইট টপ বটম সব দিক থেকে জায়গা কমবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে 10 পিক্সেল দিতে পারি। 10 পিক্সেল, সরি এখানে 10 পিক্সেল না, আমার দিতে হবে সরাসরি সাইডে। সেমিকোলনের বাইরে প্যাডিং 10 px। কোড লেখার পর অবশ্যই সেমিকোলন দেওয়া লাগে। হ্যাঁ, লেখাটা এবার অনেকটা সাইডে জায়গা আছে, টপে বটমে মানে আপার আপলেট সব দিক দিয়ে আছে জায়গা। এটা হচ্ছে আমার ফুটার কাস্টমাইজেশন। ঠিক আছে, তো টাইম আছে আর কতটুক? এ টাইম দেখা যাচ্ছে ছোট ভাই? 4 মিনিট 4 মিনিট। ওকে, 4 মিনিটে আমরা আরেকটা অংশ দেখি, ছোট একটা অংশ করতে পারি কিনা। আমার রিকোয়েস্ট এগুলো নিজেরা আপনারা ইমপ্লিমেন্ট করেন ভাই, কাজে আসবে। ও আমার এই দুইটা লাইন মিলেই কিন্তু একটু ইম্পর্টেন্ট বলে আমি 2 লাইন মিলেই কিন্তু লেখা দেখেন, কোডিং থিম ফুটার ক্রেডেনশিয়ালস কোড কাস্টমাইজ। আমরা কিন্তু এই দুটো পার্ট মিলেই কাজ করলাম মূলত। আমরা সেটআপ আর কাস্টমাইজেশন কেন লিখছিলাম শুধু 8 লাইনে? অনেক থিমের ফুটারের অংশটা উপরে থাকে কাস্টমাইজ করার জন্য, নিজেদের মতো করে লেখার জন্য। আবার কিছু কিছু থিম আছে, যেমন এই থিমটা আমাকে কোনো কাস্টমাইজ করার অপশন দেয়নি, যে কারণে আমরা একটু অনধিকার চর্চা করলাম। কেন করছি? এটা আমাদের রাইট আছে, আমি তো কোড লিখতে পারি। সাইড ডাউন হবে না এটা আমি জানি, যে এই জায়গায় কাজ করলে সাইডটা ভেঙে যাবে না, ব্রোকেন হবে না। এই জন্য আমি আমি কাকে যেন বলতেছিলাম আজকে, যে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টুল ইউজ করবে তারাই, যারা ভালো কাজ জানে। কারণ ওকে দিয়ে কাজ আদায় করে নেওয়ার জন্য আপনার অনেক কাজ জানা লাগে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আপনি প্রশ্ন করবেন, তাকে ওই ইনস্ট্রাকশন দেবেন যে ও কাজ করবে। নকল করার জন্য যেমন ট্যালেন্ট স্টুডেন্ট হওয়া লাগে, কোড লেখার জন্য আপনার জানা লাগবে যে এই 2-3 লাইনের জন্য আপনার যদি এই লাইন মুখস্থই থাকে যে কার কি কাজ, তখন আপনি নিজেও কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, তো আমাদের এই ফুটারের ক্যাসালটা শেষ। ফুটারের কাজ আমরা শেষ করলাম। এখানে কমেন্ট করে লেখাও যায় যে ফুটার কাস্টম ফুটার পার্ট, আমার অত কিছু লেখার দরকার নাই যেহেতু আমার কাজ শেষ হয়ে গেছে। এরপরে আরেকটা অপশন আছে, প্লাগইন ইনস্টলেশন এন্ড কাস্টমাইজেশন, কন্টাক্ট ফর্ম। আগামী দিনেও ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমরা দুটা প্লাগইনের ইউজ দেখবো, মোস্ট ইম্পর্টেন্ট দুটা প্লাগইন, খুব সহজ, খুব পপুলার এবং ইজি। দেখাও প্লাগইনের পরিস্থিতিটা জাস্ট আজকে একটু দিই। প্লাগইন আমরা কাজ করবো না, প্লাগইনের পরিস্থিতি দিই। প্লাগইন মানে এমন একটা রেডিমেড ব্লগ বা সাপোর্টিং অ্যাপস, যেটা আমরা সাইটের সাথে অ্যাড করলে অনেক কাজ ইজিলি করতে পারবো। এটাকে প্লাগইন বলে। এই যে প্লাগইনস, থিমের সাথে কিছু আনুষঙ্গিক অ্যাক্সিলারি ফাইল থাকে যেগুলোকে প্লাগইন বলে। থিমটাকে আরো আই ক্যাচিং করার জন্য, মানে দৃষ্টিনন্দন করার জন্য বা মাল্টি ফাংশনেবল করার জন্য প্লাগইনগুলো অ্যাড করতে হয় থিমের সাথে, বিশেষ করে ওয়ার্ডপ্রেস। এখানে অনেক প্লাগইন আছে। আমরা এখানে ড্যাশবোর্ড থেকে নিচের দিকে আসবো, আসার পরে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। আমরা এর আগে প্লাগইন অ্যাড করিনি, এটা আমাদের প্রথম প্লাগইনেরই। এখানে আসার পরে ক্লাসিক এই প্লাগইনটা আমরা ইনস্টল করব। কেন করব তার গুরুত্ব আমি একটু দেখা আসি। এখানে যদি আমরা নতুন একটা পেজের, এখানে যদি নতুন একটা পেজ অ্যাড করি, সরি ভাই সময় শেষ কিন্তু। কয় মিনিট আছে? 1 মিনিট না 2 মিনিট? না না শেষ। ওভার গেম ওভার। ওকে ওকে, আমি অফ করে দিলাম তাহলে। হয়ে গেল। আচ্ছা, নেক্সট